স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের কোর পেপার অর্থাৎ DSCC2 পেপার থেকে একটি গুরুত্বপূর্ণ 20 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটা তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে ভারতে গণপরিষদের গঠন ও কার্যাবলী আলোচনা করো। ভারতে গণপরিষদের গঠন ও কার্যাবলী আলোচনা করো। এই প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে সংবিধান রচনায়, ভারতের সংবিধান রচনায় গণপরিষদের ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নটা এইভাবে ঘুরিয়ে আসতে পারে। প্রশ্নের উত্তরটা তোমরা ভালো করে বুঝে নাও। আরেকটা বিষয় এখানে তোমাদের বলার আছে যে তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো, স্ক্রিনে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। আমাদের সপ্তাহে 3 দিন করে ক্লাস হয়ে থাকে, 2 দিন রেকর্ডেড ক্লাস, 1 দিন লাইভ ক্লাস এবং পার মান্থ 500 টাকা করে ফিস নেওয়া হয়ে থাকে। তোমরা কেউ ইচ্ছুক থাকলে অ্যাডমিশন নিতে পারো। ইংলিশ ভার্সানের তোমরা যারা ছাত্রছাত্রী আছো তোমরাও চাইলে অ্যাডমিশন নিতে পারো। আমাদের যে নোটসগুলো সেগুলোকে বাংলায় বুঝিয়ে দেওয়া হয় এবং যখন গ্রুপে নোটস দেওয়া হয় তখন নোটসটা দুটো ভাষায় দেওয়া হয়, বেঙ্গলি ভার্সান এবং ইংলিশ ভার্সান দুটো ভার্সানে নোটস দেওয়া হয়। সেক্ষেত্রে তোমাদের অসুবিধা তেমন হবে না। তোমরা যারা ইংলিশ ভার্সানের ছাত্রছাত্রী আছো তোমরাও অ্যাডমিশন নিতে পারো। এই যে স্ক্রিনে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে। চলো আজকে প্রশ্নের উত্তরটা তোমরা ভালো করে বুঝে নাও। তোমরা প্রশ্নের উত্তরটা দেখে নাও। প্রশ্নটা ছিল ভারতের গণপরিষদের গঠন ও কার্যাবলী। অ্যান্সারটা ভালো করে বুঝবে তোমরা। প্রথম পয়েন্ট যেটা লিখতে হবে সেটা হচ্ছে গণপরিষদ গঠনের পটভূমি। সেখানে কি লিখবে সেটা বুঝে নাও। স্বাধীন ভারতের জন্য সংবিধান রচনার উদ্দেশ্যে গণপরিষদ গঠিত হয়েছিল। গণপরিষদ যেভাবে দ্রুততার সঙ্গে বিশ্বের বৃহত্তম সংবিধান রচনা করেছে তা প্রশংসার দাবি রাখে। তাই অধ্যাপক জোহারি বলেছেন গণপরিষদ কর্তৃক সংবিধান রচনা বর্তমান শতাব্দীতে একটি উল্লেখযোগ্য ঘটনা। তারপর কি বলা হচ্ছে, এই গণপরিষদের দাবি 1922 সালে মহাত্মা গান্ধী প্রথমে তুলেছিলেন। তার দাবি অনুসারে জাতীয় কংগ্রেস গণপরিষদ গঠনের জন্য সোচ্চার হয়। প্রথম দিকে ব্রিটিশ সরকার এই দাবিকে উপেক্ষা করে, কিন্তু 1946 সালে ব্রিটেনের শ্রমিক সরকার ক্ষমতায় এলে, শ্রমিক সরকার মানে কি, আমাদের এখানে যেমন বিভিন্ন রাজনৈতিক দল আছে, ব্রিটেনের রাজনৈতিক একটা দলের নাম হচ্ছে শ্রমিক দল। সেই শ্রমিক দল যখন সরকার গঠন করলো তাকে শ্রমিক সরকার বলা হচ্ছে। শ্রমিক সরকার ক্ষমতায় এলে তারা ভারতকে স্বায়ত্ত শাসন দেবার জন্য রূপরেখা তৈরি করতে ক্যাবিনেট মিশন পাঠায়। এই মিশন ভারতে এসে একটি প্রস্তাব পেশ করে, আর সেই প্রস্তাবের বক্তব্য ছিল কি, যেগুলো ছিল দেখো, গণপরিষদ সংবিধান তৈরি করবে। তারপরে 2 নম্বর কি বলা হচ্ছে, যে প্রাদেশিক আইনসভার সদস্যরা গণপরিষদের সদস্যদের নির্বাচন করবে। 3 বলা হচ্ছে হিন্দু, মুসলমান ও শিখরা নিজেদের সংখ্যা অনুযায়ী প্রতিনিধি পাঠাবে। 4 বলা হচ্ছে দেশীয় রাজ্যগুলি প্রতিনিধি পাঠাবে। এই প্রস্তাব গৃহীত হলে গণপরিষদ গঠনের পথ প্রশস্ত হয়। এবার বলা হচ্ছে দেখো গণপরিষদের গঠন, সেখানে কি বলা হচ্ছে, ক্যাবিনেট মিশনের পরিকল্পনা অনুযায়ী স্বাধীন ভারত বলছে, পরিকল্পনা অনুযায়ী স্বাধীন ভারতের সংবিধান রচনার জন্য গণপরিষদ গঠিত হয়। স্বাধীন ভারতের সংবিধান রচনার জন্য গণপরিষদ গঠিত হয়। পরিষদের মোট সদস্য হয় কত সদস্য? 389 জন। 389 জন মোট সদস্য। এদের মধ্যে প্রদেশগুলির আইনসভা থেকে নির্বাচিত হন 292 জন। সাম্প্রদায়িক ভিত্তিতে এরা নির্বাচিত হন। বলছে এই 292 জনের মধ্যে মুসলমানদের জন্য 78টি আসন, শিখদের জন্য 4টি, সাধারণদের জন্য 210টি আসন সংরক্ষিত হয়। 4 জন সদস্য আসেন চিফ কমিশনের শাসিত প্রদেশগুলি থেকে। এছাড়া 93 জন প্রতিনিধি এলেন দেশীয় রাজ্যগুলি থেকে। এখানে উল্লেখ করা যেতে পারে গণপরিষদের নির্বাচনে দলগত বিচারে কংগ্রেস বিপুল সংখ্যাগরিষ্ঠতা পায়। 292টি প্রাদেশিক আসনের মধ্যে 292টি প্রাদেশিক আসনের মধ্যে কংগ্রেস লাভ করেছিল 208টি আসন। 9টি ব্যতীত সাধারণ সবকটি আসন পায় কংগ্রেস। সবকটা আসন কি হলো, বলছে 9টি ব্যতীত মানে সাধারণ সবকটি আসন পায় কংগ্রেস। মুসলমানদের জন্য সংরক্ষিত 78টি আসনের মধ্যে মুসলিম লীগ
73টি আসন লাভ করে। এবার গণপরিষদের কার্যাবলী বা ভূমিকা, সেখানে কি বলা হচ্ছে দেখো, গণপরিষদের কার্যাবলী বা ভূমিকাতে কি বলা হচ্ছে দেখো, বলছে বিভিন্ন অধিবেশনের মাধ্যমে গণপরিষদের কার্যাবলী সম্পাদিত হয়। এই কার্যাবলীর মধ্যে দিয়ে গণপরিষদ তার ভূমিকা পালন করে। সেখানে হচ্ছে যে প্রথম অধিবেশন, সেখানে কি বলা হচ্ছে 1946 সালে 9 ডিসেম্বর গণপরিষদের প্রথম অধিবেশন বসে। মুসলিম লীগের সদস্যরা প্রথমে পাকিস্তান গঠনের দাবিতে এই অধিবেশন বয়কট করে। ডক্টর রাজেন্দ্র প্রসাদ পরিষদের স্থায়ী সভাপতি নির্বাচিত হন। এই অধিবেশনের একটি গুরুত্বপূর্ণ কমিটি গঠিত হয়। এর নাম দেখো, এর নাম সভার কার্য বিবরণী সম্পর্কিত কমিটি। গঠনের পরের দিন জওহরলাল নেহরু ভারতকে একটি স্বাধীন সার্বভৌম সাধারণতন্ত্র হিসাবে উল্লেখ করে একটি প্রস্তাব আনলে তা অনুমোদিত হয়। দ্বিতীয় অধিবেশন কি বলা হচ্ছে, 1947 সালে 20 জানুয়ারি পরিষদের দ্বিতীয় অধিবেশন বসে। এই অধিবেশনে কয়েকটি কমিটি গঠিত হয়। এগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো কার্যনির্বাহ কমিটি, মৌলিক অধিকার সম্পর্কিত কমিটি, সংখ্যালঘু সম্পর্কিত কমিটি প্রভৃতি। তৃতীয় অধিবেশন শুরু হয় 1947 সালে 22 এপ্রিল। এই অধিবেশনে বিভিন্ন কমিটির রিপোর্ট পেশ করা হয় এবং সেগুলির ওপর আলোচনা হয়। তাছাড়া এই অধিবেশনে সংবিধান সম্পর্কিত দুটি কমিটি গঠিত হয়। একটি হলো কেন্দ্রীয় সংবিধান কমিটি, অন্যটি হলো প্রাদেশিক সংবিধান কমিটি। তারপরে বলা হচ্ছে দেখো চতুর্থ অধিবেশনে কি বলা হচ্ছে, 1947 সালে 14 জুলাই পরিষদের চতুর্থ অধিবেশন বসে। এই অধিবেশন স্থায়ী হয় 31 জুলাই পর্যন্ত। 22 জুলাই ভারতের পতাকার পরিকল্পনা স্থির করা হয়। পতাকা মানে আমাদের যে তিরঙ্গা পতাকা আছে, সেই পতাকার পরিকল্পনা স্থির করা হয়। বিভিন্ন কমিটির রিপোর্ট নিয়ে এই অধিবেশনে আলোচনা শুরু হয়। মৌলিক অধিকার, সংখ্যালঘু উপজাতি সম্পর্কিত পরামর্শদাতা, বলছে দেখো সংখ্যালঘু উপজাতি প্রভৃতি সম্পর্কিত পরামর্শদাতা কমিটিগুলির প্রতিবেদন এই অধিবেশনে পেশ করা হয়। পঞ্চম অধিবেশন, গণপরিষদের অধিবেশন চলাকালীন ভারতের শেষ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন 1947 সালে 3রা জুন ঘোষণা করলেন ব্রিটেন 15ই আগস্ট ভারত ও পাকিস্তান এই দুটি রাষ্ট্রের হাতে ক্ষমতা হস্তান্তর করবে। সেই মতো দুটি দেশের জন্য পৃথক গণপরিষদ সংবিধান রচনা করবে। এই ঘোষণা মতো 1947 সালে 14ই আগস্ট মধ্যরাত্রিতে ভারতের গণপরিষদের বিশেষ অধিবেশন বসে। সেই অধিবেশনে গণপরিষদকে সার্বভৌম ক্ষমতা দেয়া হয়। জওহরলাল নেহরুকে প্রধান হিসাবে নিযুক্ত করা হয়। ভারতের জন্য একটি খসড়া সংবিধান তৈরির উদ্দেশ্যে 29 আগস্ট ডক্টর আম্বেদকরের সভাপতিত্বে একটি খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটি গঠিত হয়। 1948 সালে 21 ফেব্রুয়ারি গণপরিষদের কাছে খসড়া সংবিধান পেশ করা হয়। প্রায় 3 বছর ধরে দীর্ঘ আলোচনা ও বিতর্কের শেষে 1949 সালে 26 নভেম্বর গণপরিষদে ভারতের সংবিধান গৃহীত হয়। এই সংবিধানে 395টি ধারা, 8টি তফসিল উল্লেখ ছিল। 1950 সালে 26 জানুয়ারি এই সংবিধান চালু হয়। মূল্যায়নে কি বলা হচ্ছে, সমালোচিত হলেও একথা অনস্বীকার্য, ভারতের সেই সময়কার রাজনৈতিক ও অর্থনৈতিক পটভূমিতেও এর কোনো বিকল্প ছিল না। তারপরে কি বলা হচ্ছে দেখো, গেলভিন অস্টিন বলেছেন সর্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচনের ব্যবস্থা করলে সংবিধান রচনা বিলম্বিত হতো, তাতে অনেক জটিলতা সৃষ্টি হতে পারত। তাছাড়া ভারতের সংবিধান বিশেষজ্ঞ সুভাষ কাশ্যপ তার লেখা আওয়ার কনস্টিটিউশন গ্রন্থে সেই সময় ভারতের রাজনীতিতে কংগ্রেসের আধিপত্য সম্পর্কে কোনো বিতর্কের অবকাশ ছিল না। বরং তাদের এই আধিপত্যের জন্যই সাম্প্রদায়িক শক্তিগুলি সংবিধান রচনায় বাধার সৃষ্টি করতে পারেনি। প্রকৃতপক্ষে এত অল্প সময়ে শান্তিপূর্ণভাবে পৃথিবীর বৃহত্তম সংবিধান রচনা করে গণপরিষদ প্রশংসনীয় ভূমিকা পালন করেছে। এটাই ছিল তোমাদের আজকের ক্লাস।